আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, ক্ষমতার দাবা খেলায় একটা কথা খুব প্রচলিত আছে। যখন আপনি আসলে ভাবছেন বোর্ড সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে, ঠিক তখনই আপনার অজান্তে আপনার পায়ের তলার মাটি সরে যেতে শুরু করে। বিশ্ব রাজনীতির ইতিহাসে ঘাটলে আমরা কিন্তু দেখি জুলিয়াস সিজার থেকে শুরু করে আধুনিক যুগের অনেক বাঘা বাঘা শাসকও এই একটা জায়গায় ভুল করেছিলেন। তারা ভেবেছিলেন প্রতিপক্ষ হয়তো শেষ হয়ে গেছে। কিন্তু আজকের বাংলাদেশের যে রাজনৈতিক দৃশ্যপট, তা যদি আমরা একটু গভীর দার্শনিক আর বিশ্লেষকের দৃষ্টিতে দেখি, তাহলে একটা অদ্ভুত নাটকীয়তা চোখে পড়বে। মনে হচ্ছে সবকিছু শান্ত, কিন্তু এই শান্ত রূপের আড়ালেই তৈরি হচ্ছে এক প্রচন্ড ঘূর্ণিঝড়। দর্শক, একবার ভালো করে ভেবে দেখুন তো, হঠাৎ করে একটা শুক্রবার বিকেলে কেন দেশের সর্বোচ্চ পদে থাকা একজন মানুষকে তড়িঘড়ি করে পদত্যাগ করতে হলো? কেন স্পিকারকে তাড়াহুড়া করে বিদেশ থেকে ফিরিয়ে আনা হলো? এগুলো কি নিছকই কোনো রুটিন প্রক্রিয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক সাংবিধানিক ভীতি যা রাতের ঘুম হারাম করে দিয়েছিল বর্তমান ক্ষমতার শাসকদের এবং অংশীদারদের? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলেই আপনি খুব ভালো করে বুঝতে পারবেন বাংলাদেশের রাজনীতিতে আগামী কয়েক মাসে এমন কিছু আসলে ঘটতে যাচ্ছে যার জন্য হয়তো অনেকেই মোটেও প্রস্তুত নন। দর্শক, ইতিহাস সাক্ষী রাজনীতিতে শূন্যস্থান বলে কোনো কিছু থাকে না। আর যখন সেই শূন্যস্থান পূরণের চেষ্টা করা হয় অপেশাদার এবং দিগ্ভ্রান্ত কোনো নীতি দিয়ে, তখন আসলে পদে পদে হুচট খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। শুক্রবারের ওই পদত্যাগের ঘটনাটি একটু তলিয়ে দেখলে আমরা বুঝতে পারবো এখানে মূল ভয়টা ছিল সাংবিধানিক ক্ষমতা। দেশের রাষ্ট্রপতি, যিনি তিন বাহিনীর সর্বাধিনায়ক, তিনি যদি হঠাৎ করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলতেন যে তিনি সংসদ ভেঙে দিয়েছেন বা জরুরি অবস্থা জারি করেছেন, তাহলে কি হতো? ঠিক যেমনটা আসলে আমরা অতীতে বিভিন্ন সময়ে দেখে এসেছি। সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই কিন্তু বিশাল সব পট পরিবর্তন হয়ে যায় এবং হয়েছিল। আর এই ভয়টাই তারা করে ফিরেছে বর্তমান শাসক গোষ্ঠীদের। কারণ তারা খুব ভালো করেই জানে ক্ষমতার এই সাময়িক মঞ্চটা কতটা নড়বড়ে। একটা সরকার যখন দীর্ঘ ১৫-১৬ বছর ধরে তিল তিল করে একটা দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তাদের শেকড় গেঁথে দেয়, তখন একটা মাত্র রাতের ঝড়ে সেই শেকড় উপড়ে ফেলা যায় না। এটা কখনোই কিন্তু সম্ভব নয়। দেখুন, আওয়ামী লীগ হয়তো এই মুহূর্তে একটা কৌশলগত নীরবতা পালন করছে তাদের দিক থেকে। কিন্তু তাদের যে একটা বিশাল সাংগঠনিক ভিত্তি আর আন্তর্জাতিক শক্ত নেটওয়ার্ক আছে, তা কিন্তু এক মুহূর্তের জন্য ঘুমিয়ে নেই। আর ঠিক এই জায়গাতেই বর্তমান শাসক গোষ্ঠী আর তাদের মিত্ররা, বিশেষ করে বিএনপি সরকার, এক গোলক ধাঁধায় আটকে গেছে। একটু খেয়াল করলে দেখবেন বর্তমান বিএনপির অবস্থাটা কিন্তু অনেকটা মহাসাগরে ভাসমান এমন একটা জাহাজের মতো, যার আসলে কোনো রাডার নেই। আর ক্যাপ্টেনকে তা নিয়েও চলছে চরম বিভ্রান্তি। বিদেশ নীতির কথা যদি ধরি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যায় যে দলটি একসময় দেশের একটি অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি ছিল, তারা কিন্তু আজ আন্তর্জাতিক কূটনীতির মাঠে কতটা অসহায় সেটা আমরা দেখতে পাচ্ছি। একদিকে পশ্চিমা বিশ্বের চাপ, অন্যদিকে প্রাচ্যের ভূ রাজনৈতিক হিসাব নিকাশ। এখন একটু ভালো করে ভাবুন তো, সামনে যখন আমেরিকার তরফ থেকে চাপ আসবে চীনের সাথে সব চুক্তি বাতিল করার জন্য, তখন আসলে তারা কি করবে? আবার ঠিক একই সময়ে মধ্যপ্রাচ্য থেকে যদি কোনোভাবে খবর আসে যে সৌদি আরব বা পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে, তখন বাংলাদেশের উপরও সেই স্বীকৃতি দেয়ার পশ্চিমা চাপ অবশ্যই আসবে। আর সেই চাপ সামলানো কি এই দিগ্ভ্রান্ত রাজনৈতিক নেতৃত্বের পক্ষে কোনোভাবে সম্ভব? তারা যদি হ্যাঁ বলে, তবে দেশের ভেতরের উগ্রবাদী শক্তিগুলো রাস্তায় নেমে আসবে তাদের বিপক্ষে। আর যদি না বলে, তবে পশ্চিমা বিশ্বের রক্তচক্ষুর শিকার হতে হবে তাদের। প্রতিটি পদক্ষেপই যেন তাদের জন্য একটা মরণ ফাঁদ হয়ে রয়েছে। অথচ ঠিক এই জায়গাটিতেই শেখ হাসিনা গত ১.৫ দশক ধরে দেখিয়েছেন তার জাদুকরী কূটনৈতিক দক্ষতা। তিনি আমেরিকা, চীন
ভারত এবং রাশিয়ার মতো পরস্পর বিরোধী শক্তিগুলোকে একটা সুতোয় গেঁথে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করেছিলেন। তার সেই ব্যালেন্সিং অ্যাক্ট বা ভারসাম্য রক্ষার কূটনীতি যে কত বড় মাপের রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা কিন্তু আজ অনেকেই খুব ভালোভাবে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। সম্প্রতি কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছিল এবং এখানে বিভিন্ন বিশ্লেষক রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে বিভিন্ন ধরনের বিশ্লেষণ করেছেন। একদিকে যেমন বর্তমান সরকার নানাভাবে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে, তখন আবার দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি পতিত সরকার বা পতিত রাজনৈতিক দল ক্ষমতায় ফিরে আসার এক ধরনের গুঞ্জন তৈরি হয়েছে, কিংবা তারা রাজপথ দখলে নেয়ার একটা গুঞ্জন তৈরি হয়েছে। তাদের সভানেত্রী অর্থাৎ শেখ হাসিনা দেশে ফেরার একটা গুঞ্জন শুরু হয়েছে। এটাকে গুঞ্জন বলছি কারণ যতক্ষণ পর্যন্ত না বাস্তবিকভাবে আসলে আমরা দেখতে পাবো যে এটা ঘটে গেছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আসলে খুব একটা ডিফেন্ড করা যাবে না। তো এই যে একটা ত্রিমুখী বা চতুর্মুখী চাপ বর্তমান সরকারের উপর রয়েছে, এমন অবস্থায় রাষ্ট্রপতি, যিনি আসলে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত, ওনাকে ক্ষমতায় বসিয়ে রেখে বিএনপি আসলে তাদের সর্বশেষ ভুলটি করতে চায়নি, যার কারণে এত তড়িঘড়ি করে এই যে আমাদের রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি যিনি ছিলেন, ওনাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এখন নতুন রাষ্ট্রপতি কে হবেন, উনার বিচক্ষণতা কত দূর এবং উনার সাথে বাংলাদেশের রাজনীতির আন্ডারস্ট্যান্ডিং এবং আন্তর্জাতিক কূটনীতির আন্ডারস্ট্যান্ডিং কত দূর হবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে যেমনটা ভাবা হয়েছিল যে ১-১১ কিংবা সামরিক শাসন অথবা ক্ষমতার একটি পালাবদল, এটা কিন্তু এখনো কোনোভাবে রেশ কেটে যায়নি। এখনো কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্বে রয়েছেন। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে রাষ্ট্রপতি যেভাবে পদত্যাগ করলেন, হয়তোবা নেক্সট যে ব্যক্তি সরে দাঁড়াবেন তিনি হচ্ছেন আমাদের সেনাপ্রধান। কারণ এই সেনাপ্রধানকে নিয়েও কিন্তু আওয়ামী লীগের সাথে এক ধরনের সখ্যতা আমরা শুনতে পাচ্ছি বিভিন্নভাবে। যদিও সেনাপ্রধান এই বিষয়গুলোকে খুব একটা পাত্তা দেন না। গণমাধ্যম হোক, অফলাইন অথবা অফলাইনে হোক, তিনি কিন্তু খুব একটা এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামান না এবং সেনাপ্রধানকে কিন্তু ধরে নেওয়া হয় তিনি এই গণ অভ্যুত্থান যেটি হয়েছে বা আন্দোলন যেটি হয়েছে এবং বর্তমান প্রশাসন, বর্তমান সরকার, বর্তমান বিরোধী দল, তাদের পক্ষেরই একজন ব্যক্তি, যিনি দেশকে স্থিতিশীল করার জন্য পূর্বেও চেষ্টা করেছিলেন। এখনো তিনি এই সরকারকে সঠিক পথে পরিচালিত করার জন্য তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। কিন্তু ওই যে নিয়োগের আত্মীয়তার একটা প্রভাব যেমনটা রাষ্ট্রপতির সাথে ঘটেছে, ঠিক একইভাবে হয়তোবা সেনা প্রধানের সাথেও কিন্তু ঘটে যাবে। কারণ এখানে আরেকটি ভয় কাজ করছে, দ্বিতীয় 111 কিংবা তৃতীয় 111। দর্শক, এই যে চরম একটা পরিস্থিতি আর আন্তর্জাতিক চাপের মুখে পড়ে এখন কিন্তু শোনা যাচ্ছে নতুন এক ত্রাতা খোঁজার গল্প। বাতাসে কিন্তু জোর গুঞ্জন, ডক্টর ইউনূসের ম্যাজিক নাকি একেবারেই ফুরিয়ে গেছে বর্তমান সময়ে। আন্তর্জাতিক মহলে তাকে নিয়ে যে একটা মোহ ছিল অতীতে, সেটা গত ১.৫-২ বছরে একেবারেই তলানিতে এসে ঠেকেছে। অনেকটা আফগানিস্তানের হামিদ কারজাই বা আশরাফ ঘানির মতো তাকেও হয়তো পশ্চিমা বিশ্ব একটা ইউজড কার্ড বা ব্যবহৃত তাস হিসেবেই ছুঁড়ে ফেলতে পারে। কারণ কি? কারণ হচ্ছে রাজনীতিতে কেউ কারো চিরস্থায়ী বন্ধু হয় না। সবাই শুধু নিজের স্বার্থটাই খোঁজে। আর তাই এখন কিন্তু শোনা যাচ্ছে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খানের নাম। তাকে হয়তো সামনের দিনগুলোতে একটা বড় পদে আসীন করার নীলনকশা আঁকা হচ্ছে, যাতে আন্তর্জাতিক যে মহল, সেই মহলে অন্ততপক্ষে মুখ রক্ষা করা যায়। কিন্তু প্রশ্ন হলো, একজন মানবাধিকার কর্মী যিনি সারা জীবন হয়তো জাতিসংঘের সুন্দর অফিসে বসে কাজ করেছেন, তিনি কি আদৌ পারবেন বাংলাদেশের মতো এই জটিল, রূঢ় আর কদর্য রাজনৈতিক মাঠের হিসাব নিকাশগুলো মেলাতে? যেখানে ঘরের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে শত শত মির্জাফর, সেখানে একজন বহিরাগত এসে সত্যি হাল ধরতে পারবেন কিনা, এটা নিয়েও কিন্তু সংশয় তৈরি হয়েছে। দর্শক, এসব যখন ঘটছে তখন পর্দার
আড়ালের মাস্টার মাইন্ডের মতো গুটি সাজাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখুন, অনেকেই হয়তো ভেবেছিলেন শাহাবুদ্দিন চুপ্পুর উপর ভরসা করেই তিনি দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন, যেমনটা আমি কিছুক্ষণ আগে বললাম। কিন্তু এই চিন্তাটা একেবারেই অগভীর। রাজনীতিতে শেখ হাসিনা এমন একজন দাবাড়ু, যিনি প্রতিপক্ষের কয়েক চাল আগেই নিজের চাল ঠিক করে রাখেন। তিনি আসলে খুব ভালো করেই জানেন যে তার দেশে ফেরার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা পদের উপর আসলে নির্ভর করার প্রয়োজন নেই। তার শক্তি তাহলে কি? তার শক্তি তার দলের শেকড়, তার আন্তর্জাতিক বন্ধুত্বের গভীরতায় এবং বাংলাদেশের সাধারণ মানুষের একটা বড় অংশের নীরব সমর্থনের উপর, যেটা কিন্তু এখন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি। এই যে ঢাকার অভিজাত হোটেলগুলোতে ঘন ঘন পশ্চিমা কূটনীতিকদের আনাগোনা, বিভিন্ন দলের সাথে মিটিং, এই যে ভূ রাজনৈতিক সমীকরণের দ্রুত পরিবর্তন, এসবই কিন্তু ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক শক্তিগুলো বর্তমান সময়ে বুঝতে পারছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা করা এক প্রকার অসম্ভব। একটা বিষয় আমাদের আসলে ভুলে গেলে কোনোভাবে চলবে না। বাংলাদেশ কোনো ল্যাবরেটরি নয় যে এখানে যখন খুশি যেমন খুশি রাজনৈতিক পরীক্ষা নিরীক্ষা চালানো যাবে। সুপ্রিয় দর্শক, পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, ক্ষমতার এই যে সাময়িক রদবদল, এটা মানে কিন্তু গল্পের শেষ নয়। একটা নদী যখন শুকিয়ে যায় তখন অনেকেই ভাবে নদীর মৃত্যু হয়েছে, কিন্তু যখন বর্ষা আসে তখন সেই নদী কিন্তু দুকুল ছাপিয়ে তার আগের রূপ ফিরে পায়। আর মাঝখানে যারা নদীর বুকে ঘর বেঁধেছিল তাদের খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যায়। বাংলাদেশের বর্তমান রাজনীতিটাও ঠিক সেই শুকিয়ে যাওয়া নদীর মতো, যেখানে অনেকেই সাময়িক গড় বেঁধে উল্লাস করছেন, কিন্তু তারা হয়তো আসলে ভুলে গেছেন নদীর আসল মালিক কিন্তু সেই খরস্রোতা জলরাশি, যা ফিরে আসার জন্য শুধু একটা সঠিক সময়ের অপেক্ষা করছে। আর সেই সময়টা যখন আসবে তখন হয়তো এখনকার এই দম্ভ, এই বিভেদ আর এই দিগ্ভ্রান্ত রাজনীতির তাসের ঘর ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না। কারণ ইতিহাস কিন্তু বারবার প্রমাণ করেছে শেকড় যার যত গভীরে, তার ফিরে আসার গল্পটা হয় ততটাই রাজকীয় আর অপ্রতিরোধ্য। দর্শক, সময়ের এই পালাবদলে কে চূড়ান্তভাবে বিজয়ী হবে আর কে হারিয়ে যাবে ইতিহাসের অন্ধকারে, তা দেখার জন্য আমাদের হয়তো খুব বেশি দিন অপেক্ষা করতে নাও হতে পারে। তবে এখানে বিএনপি এবং আওয়ামী লীগ, আমি বলবো বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময়ে সব থেকে অপ্রতিরোধ্য, এবং তারাই কিন্তু খেলছে এই দাবার বোর্ডে। মাঠের বাইরে থেকে খেলছে আওয়ামী লীগ এবং মাঠের ভেতরে থেকে খেলছে বিএনপি। বাদবাকি যারাই আছেন তারা আমার মতো নীরব দর্শক। যত পাওয়ারফুলি হন না কেন, যত সুদক্ষ সাংগঠনিক ভিত্তি নিয়ে তারা গড়ে উঠুন না কেন, আমি মনে করি তারা আমাদের মতো শুধুমাত্র দর্শক। এবং এই যে মাঝে মধ্যে তাদের কথাবার্তা শোনা যায়, এটা হচ্ছে চিয়ার্স করা। গ্যালারিতে বসে থাকা দর্শকরা কিন্তু খেলা দেখে আনন্দিত হয়ে চিয়ার্স করেন। আর আমাদের দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, সেই রাজনীতিতে এই দুই দলের যে খেলা চলছে, সেটা কূটনৈতিক দিক থেকে হোক, মনস্তাত্ত্বিক দিক থেকে হোক, কিংবা আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকে হোক, এই খেলা দেখে আমরা দর্শকরা যেমন বিচার বিশ্লেষণ করে কখনো আনন্দিত হই, কখনো আবার কষ্ট পাই, ঠিক একইভাবে সেই সকল রাজনৈতিক দলগুলো যারা এই দুটি রাজনৈতিক দলের বাইরে আছেন, তারাও কিন্তু বর্তমান সময়ে একই অবস্থানে আছেন। এবং আমি যদি ভুল না বলে থাকি, তাহলে এই দুই পরাশক্তি রাজনৈতিক দলের কাছে অদূর ভবিষ্যতে বাকি যে রাজনৈতিক দল বর্তমানে যারা দর্শক সারিতে আছেন, তারা কিন্তু সারেন্ডার করতেই হবে। বিএনপির কাছে কিন্তু ইতিমধ্যেই আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য সকল রাজনৈতিক দল সারেন্ডার হয়ে গেছেন। তাদের যে প্রজ্ঞা, তাদের যে মেকানিজম, সেই মেকানিজমের মাধ্যমে কিন্তু মোটামুটি যারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জগতে 2024-এর 5ই আগস্টের পর থেকে কথা বলতেন, বিভিন্ন ন্যারেটিভ তৈরি করতেন, বিভিন্ন বিচার বিশ্লেষণ করতেন, তাদের সবাইকে কিন্তু বিএনপি একটা সেটেলড অবস্থানে নিয়ে এসেছে। যার ফলশ্রুতিতে তারা কিন্তু এখন বিএনপির পক্ষে কথা বলতে হবে বা এই সরকারের পক্ষে কথা বলতে হবে, এর বিপক্ষে কথা বলার কোনো স্কোপ নেই। আপনারা লক্ষ্য করলে দেখবেন
সবাইকে কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রী করা হয়েছে, পার্লামেন্টের সদস্য করা হয়েছে অথবা সচিব পদমর্যাদায় তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু বিএনপির অনেক ধূর্ত একটি পরিকল্পনা। কারণ তারা কিন্তু খুব ভালো করেই জানে মাঠের বাইরে থেকে যারা খেলছে তাদের সাথে খেলা এতটা সহজ নয়। তারা সাময়িকভাবে চুপ আছে কিন্তু তাদের খেলা, তাদের যাবার দাবার যে চাল সেই চাল দেয়া কিন্তু কখনোই বন্ধ হয়নি। এবং এই ভয়টা কিন্তু বিএনপিকে প্রতিটা মুহূর্ত কুরে খাচ্ছে। যার কারণে বিএনপি বর্তমান সময়ে এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যেই সিদ্ধান্তগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কিছু না কিছু ক্ষেত্রে তাদের উপর উল্টো বুমেরাং হয়ে যাচ্ছে। এখন আসলে দেখতে হবে এই বুমেরাং থেকে বিএনপি কিভাবে উত্তরণ লাভ করে। ভালো থাকুন সবাই। অবশ্যই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়, পরবর্তী কোনো বিষয় নিয়ে। এবং এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।